কেমন হবে যখন একটি লাইভ শোতে শয়তানকে ডাকা হবে, এবং কেমনই বা হবে যখন একজন ব্যক্তি শুধুমাত্র ফেম পাওয়ার জন্য শয়তানের সাথে চুক্তিবদ্ধ হবে। ঠিক এমনই একটি কাহিনী নিয়ে আজকের মুভি লেট নাইট উইথ দ্য ডেভিল। মুভির শুরুতে আমেরিকার 1970 সালের কিছু ক্লিপ দেখানো হয়। আমেরিকার অবস্থা তখন খারাপ ছিল, চারপাশে মানুষ ভাঙাভাঙি, চুরি, ডাকাতি এবং কি প্রোটেস্টও করা শুরু করেছে। এসব দেখে মানুষের মধ্যে ভয় কাজ করা শুরু করেছে। সেই সময় মানুষকে এন্টারটেইন করার জন্য কিছু টিভি শো শুরু হয়। এমনই একটি টিভি শো ছিল, সেটি নাইট আউল। পুরো মুভিটা 1971 সালে ফ্রেমে দেখানো হয়। UBCS থেকে নাইট আউল নামে এই শোটা শুরু করা হয়। প্রথম এপিসোডে দেখানো হয় শোর হোস্টকে। হোস্ট ছিল জ্যাক টেইলর। জ্যাক টেইলরকে আমি শর্টে জ্যাক বলেই ডাকছি। জ্যাকের শোটা মানুষের খুব পছন্দ হয় এবং এটি রাতারাতি খুব ফেমাস হয়ে যায়। কিন্তু 1972 সালে UBC এর মালিকের সাথে জ্যাক আর একটি ডিল করে 5 বছরের। আস্তে আস্তে তার শোর রেটিংটি বাড়তে থাকে। এই সময় জ্যাকের ওয়াইফ ম্যাডেলিন পেপার ছিল একজন স্টেজ অ্যাক্ট্রেস। জ্যাকে এখানে তার ওয়াইফ পুরোপুরি সাপোর্ট করত। তার পাশাপাশি আরেকটি কাল্ট গ্রুপ ছিল যারা কিনা জ্যাককে সাপোর্ট করত। জ্যাক এখানে একটি ক্লাবের সাথে জড়িত ছিল। এই ক্লাবের মেম্বার ছিল পলিটিশিয়ান, ক্যাপ্টেন অফ ইন্ডাস্ট্রি, সব বড় বড় কোম্পানির মানুষেরা। তারা সবাই মিলে বছরে একটি সামার ক্যাম্প আয়োজন করত। সেখানে সব পাওয়ারফুল মানুষেরাই থাকতো। কিন্তু এই ক্যাম্পটি নিয়ে মানুষের মধ্যে ধারণা ছিল এখানে সিক্রেট কোনো কাজ করা হয়, যেখানে মানুষের ক্যারিয়ার বানানো এবং ক্যারিয়ার নষ্ট করার জন্য কাজ করা হয়। এখন দেখা যায় জ্যাকের শোটা নমিনেশন পাচ্ছে কিন্তু কোনো অ্যাওয়ার্ড পাচ্ছে না, কারণ তার শোকে আরেকটা শো বিট করছে। এর কারণ হচ্ছে মানুষ শুধু কিংকেই মনে রাখে। হঠাৎ করে কিছু বছর পর জ্যাকের ওয়াইফ ম্যাডেলিনের ক্যান্সার ধরা পড়ে, কিন্তু সে কখনো সিগারেটে হাত পর্যন্তও দেয়নি। ম্যাডেলিনের ক্যান্সার নিয়ে জ্যাক আর একটি শো করে। সেই শোটা বেশ পপুলার হয়, কিন্তু ফার্স্ট পজিশনে আসতে পারে না। এই শোর 2 সপ্তাহ পরে ম্যাডেলিন মারা যায়। ম্যাডেলিন মারা যাওয়ার পর জ্যাক 1 বছরের জন্য মিডিয়া থেকে চলে যায়। সে আবারও 1 বছর পর ফিরে আসে, আবারও নাইট আউল শোটি শুরু করে। জ্যাক ফিরে আসার পর তার এটি প্রথম এপিসোড ছিল। তারা শোর টিআরপি বাড়ানোর জন্য কন্ট্রোভার্সি পর্যন্ত করে, কিন্তু তারা ফার্স্ট পজিশনে আসতে পারে না। এবার তারা হ্যালোউইনে আরেকটি লাইভ এপিসোড শুরু করে। এখানে মুভির ক্যারেক্টার নামগুলো আমি বলছি না, আস্তে আস্তে আমরা কাহিনীর সাথে সাথে তাদের নামগুলো জানবো। এবার শুরু হয় শো শুরুতে জ্যাক এবং গাস মানুষকে এন্টারটেইন করে। এরপর ক্রিস্টোকে নিয়ে আসা হয় শোতে। ক্রিস্টো এখানে আত্মাদের দেখতে পারতো এবং আত্মারা তাদের সাথে কথা বলতে পারতো। তো যাই হোক, ক্রিস্টো শোতে আসলে সে শোতেই সবার সামনে একটি আত্মার সাথে কন্ট্যাক্ট করে। সেই আত্মাটির নাম ছিল এডওয়ার্ড। এডওয়ার্ড নাকি শোতেই থাকা একটি মহিলার ছেলে ছিল। এটা দেখে শোতে সবাই খুব ইমপ্রেস হয়, কিন্তু পরের মুহূর্তে আরেকটি আত্মা ক্রিস্টোর সাথে কন্ট্যাক্ট করে। আত্মাটির নাম ছিল মিন্নি, কিন্তু স্টুডিওতে কেউ মিন্নি নামে কাউকে চেনে না। মিন্নি জানায় একজন আনম্যারিড ছেলে যে কিনা ওয়েডিং রিং পরে আছে। তখনই শোর লাইটগুলো চলে যায়। আমি এখানে কিছু ইনফরমেশন দিয়ে নিই। শোতে যখন আত্মা বা ডেভিল আসে তখন স্ক্রিনটি গ্লিচ হয়, আবার যখন ডেভিলটি চলে যায় তখন স্ক্রিনটি আবারও গ্লিচ হয়। তখন শোতে ব্রেক নেওয়া হয়। এরপর ব্যাক স্টেজ দেখানো হয়। ব্যাক স্টেজটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে দেখানো হয়েছে। ক্রিস্টো একটু অসুস্থ ছিল, তার নাক দিয়ে রক্ত বের হচ্ছে। এরপর শো আবারও শুরু হয়। এরপর শোতে হেগ নামে আরেকজন ব্যক্তিকে নিয়ে আসা হয়। এই ব্যক্তিটি নাকি আগে আত্মাদের দেখতে পেত এবং তাদের সাথে কথা বলতো। আসলে এগুলো সবই তার ভণ্ডামি ছিল, কিন্তু এখন সে এসব ছেড়ে দিয়ে তাদেরকে এক্সপোজ করা শুরু করেছে যারা কিনা আত্মাদের দেখতে পায়। সে এই কথাটা বিশ্বাস করে না যে দুনিয়াতে প্যারানর্মাল অ্যাক্টিভিটি বলতে কিছু আছে, এবং যে ব্যক্তি তার সামনে প্রমাণ করতে পারবে যে প্যারানর্মাল বলতে আসলেই কিছু আছে, সে নাকি তাকে একটি ব্ল্যাঙ্ক চেক দিবে, এবং তার টাকার অ্যামাউন্ট ছিল আনলিমিটেড। যাই হোক, এখন মেন গল্পে ফিরে আসি। ক্রিস্টো শোতে আরও অসুস্থ হয়ে পড়ে। হেগ সেখানে ক্রিস্টোকে ভণ্ড প্রমাণ করার চেষ্টা করে। সেখানে তাদের মধ্যে একটি তর্ক শুরু হয়। হঠাৎ করে ক্রিস্টো রেগে চলে যেতে চাইলে তখন জ্যাক সেখানে বলে ক্রিস্টো যে মিন্নির নাম নিয়েছিল সেটি তার ওয়াইফ ছিল। আসলে তার ওয়াইফকে সে সিক্রেটলি মিন্নি বলে ডাকতো এবং তার হাতে একটি ওয়েডিং রিং ছিল। পরের মুহূর্তে ক্রিস্টো অসুস্থ হয়ে পড়ে এবং কালো লিকুইড তার মুখ থেকে বের হতে থাকে। এখানেই ক্যামেরা অফ করে দিলে ব্যাক স্টেজে দেখানো হয় ক্রিস্টোকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। হেগ এখানে কিছুই বিশ্বাস করেনি। সে এখানে বলছে ক্রিস্টো নাকি এখানে এতক্ষণ নাটক করেছে।
এরপর শোতে আরও দুজন গেস্টকে ডাকা হয়, ডক্টর মিশেল ও লিলি। ডক্টর মিশেল একটি বই লিখেছে, কনভারসেশন উইথ দ্য ডেভিল। এই বইটি এখনও রিলিজ করা হয়নি। এরপর একটি টেপ চালু করা হয়, সেখানে দেখানো হয় একটি বাড়িতে কিছু কাল্টের মেম্বার ডেমনদের পূজা করত এবং তারা ডেমনদের জন্য বাচ্চাদের স্যাক্রিফাইস করত। এই ঘটনাটি FBI ও পুলিশের চোখে পড়ে। তারা সেই কাল্টের মেম্বারদের ধরার জন্য তাদের বাড়িটি চারপাশে ঘিরে ধরে, কিন্তু সেই কাল্টের মেম্বাররা বাড়িসহ তারা নিজেদেরকে আগুনে পুড়িয়ে ফেলে। সেই বাড়িটি থেকে শুধুমাত্র একটি বাচ্চাকে উদ্ধার করা হয়, সেই বাচ্চাটিই ছিল লিলি। লিলিকে একটি হসপিটালে ভর্তি করা হয়, সেখানে ডক্টর মিশেল তার দেখাশোনা করত। এখানে লিলির ভিতরে একটি ডেমন আসতো। ডক্টর মিশেল সেই ডেমনের সাথে কথা বলে এবং কনভারসেশন উইথ দ্য ডেভিল বইটি লেখে। এখন শোতে ডক্টর মিশেল ও লিলিকে ডাকা হয়। লিলি শোতে আসার পর থেকে অদ্ভুত আচরণ করছিল এবং ক্যামেরার দিকে অদ্ভুতভাবে তাকিয়েছিল। এখানে লিলি জ্যাককে বলে ডক্টর মিশেল তাকে পছন্দ করে। আসলে জ্যাক ও ডক্টর মিশেলের মধ্যে একটি সম্পর্ক চলছে, আর এখানে ডক্টর মিশেল আসে তার বইটিকে প্রমোট করার জন্য। এখন শোতে একটি ব্রেক নেওয়া হয় এবং ব্যাক স্টেজে দেখানো হয় ডক্টর মিশেল লিলিকে নিয়ে শোটা করতে চাইছে না। একটু পর শোর ডিরেক্টর জ্যাককে জানায় ক্রিস্টো হসপিটালে যাওয়ার সময় মারা গিয়েছে, কিন্তু জ্যাক এখানে তবুও তার শোটা অফ করে না। এরপর শো আবার শুরু হয়। হেগ আর ডক্টর মিশেলের মধ্যে কিছু তর্ক শুরু হয় প্যারানর্মাল অ্যাক্টিভিটিস আর তার কিছু থিওরি নিয়ে। সেখানে টেবিলে কিছু জিনিস রাখা ছিল, ডক্টর মিশেল সেগুলো নিয়ে এসেছে। লিলি এখানে সেই ডেমনটির নাম দিয়েছে মিস্টার উইগল। তখনই তাদের সাউন্ড সিস্টেমের সমস্যা হয় এবং টেবিলে থাকা কাচের জিনিসগুলো ভেঙে যায়। এখানে কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটিস লক্ষ্য করা যায়। মিমি এখানে বলে এটি মিস্টার উইগেলের কাজ, তার মানে সেই ডেমনটির কাজ। কিন্তু হেগ কিছু ফিজিক্সের জ্ঞান দেয়, সে এখনও বিশ্বাস করছে না প্যারানর্মাল বলতে কিছু আছে। তো যাই হোক, অডিয়েন্স এবং বাকিরা ডক্টর মিশেলকে রিকোয়েস্ট করে সেই ডেমনটিকে লিলির শরীরে ডাকার জন্য। সে তো প্রথমে রাজি হতে চায় না, কিন্তু এরপর সবার রিকোয়েস্ট শুনে রাজি হয়ে যায়। এবার সবকিছু সেট করে সেই শয়তানটাকে ডাকার জন্য। জ্যাক এখানে এই কাজটি করতে চাচ্ছে শুধুমাত্র তার টিআরপি বাড়ানোর জন্য। সবকিছু সেট করার পর লিলিকে চেয়ারে বসানো হয় এবং ডক্টর মিশেল সেই ডেমনটিকে ডাকা শুরু করে। আর কিছুক্ষণ পরে স্ক্রিন গ্লিচ করা শুরু হয় এবং সেই ডেমনটি লিলির ভিতরে চলে আসে। এখানে ডেমনটি জানায় জ্যাকের সাথে নাকি তার আগেও দেখা হয়েছে সেই বড় বড় গাছগুলোর নিচে। আর সব অডিয়েন্সের সামনে ডেমনটি জানিয়ে দেয় জ্যাক ও ডক্টর মিশেলের সম্পর্কের ব্যাপারটি। এর মধ্যে লিলি আউট অফ কন্ট্রোল হয়ে গেলে হঠাৎ করে চেয়ারটি উপরে উঠে যায় এবং লিলি নর্মাল হয়ে যায়। এতে সবাই মনে করে ডেমনটি চলে গিয়েছে, কিন্তু এখানে স্ক্রিন গ্লিচ হয়নি, তার মানে ডেমনটি এখনও লিলির ভিতরেই আছে। সেটা তারা বুঝতে না পেরে লিলির হাতগুলো খুলে দেয়। শোর ডিরেক্টর জানায় তাদের শোর রেটিং ভালো হচ্ছে এবং তাদের শেয়ার 40% থেকে 50% পর্যন্ত হয়ে গিয়েছে। হেগ এখানে মনে করে এগুলো সবই নাটক। এটা নিয়ে সবার সাথে তর্ক শুরু হলে তাই সে প্রমাণ করার জন্য গাস এবং সবাইকে হিপনোটাইজ করে। গাস তখন দেখতে পায় তার গলা ও পেট ছিঁড়ে কিছু পোকা বের হচ্ছে। এটি দেখার কারণ হচ্ছে গাস পোকাকে ভয় পায়। যাই হোক, এরপর হিপনোটাইজ ভেঙে গেলে সবাই দেখতে পায় সবকিছু স্বাভাবিক আছে, কিন্তু এখানে গাস যা দেখছিল তা সবাই দেখছে। এটি জ্যাক বিশ্বাস করতে না চাইলে তারা সবাই এবার রেকর্ড হওয়া ক্লিপটি চালু করে। এতে দেখা যায় সবকিছু স্বাভাবিক ছিল। তো যাই হোক, এটা দ্বারা হেগ প্রমাণ করতে চায় যে প্যারানর্মাল বলতে কিছুই হয় না, এগুলো সবই ম্যাজিক। তারা এবার লিলির প্রসেস হওয়া ক্লিপটি চালু করে এবং ক্লিপটিতে দেখা যায় লিলি প্রসেস হওয়া অবস্থায় আছে এবং ভালোভাবে খেয়াল করলে দেখা যায় জ্যাকের পেছনে তার মৃত স্ত্রী ম্যাডেলিনের আত্মা ছিল। এরপর পুরো শোর লাইট অফ হয়, লিলি আবার প্রসেস হয়। সেই ডেমনটি গাসকে এবং ডক্টর মিশেলকে সেখানে মেরে ফেলে। এবার হেগ এগুলো দেখে প্যারানর্মাল অ্যাক্টিভিটি বিশ্বাস করে, কিন্তু সেই ডেমনটি তাকেও মেরে ফেলে। স্ক্রিন ব্ল্যাক আউট হয়ে গেলে জ্যাককে দেখানো হয়। জ্যাক এখানে কিছু ভিশন দেখতে পায়। এরপর দেখানো হয় মুভি শুরুতে জ্যাক যে অ্যাগ্রিমেন্টে সাইন করেছিল 5 বছরের জন্য, সেটি আসলে একটি কাল্ট গ্রুপের ছিল। তারা মূলত ডেমনকে মানত। জ্যাক তাদের সাথে সেই কাল্টে যুক্ত হয় শুধুমাত্র ফেম পাওয়ার জন্য, কিন্তু এর বিনিময়ে সেই ডেমনটি ম্যাডেলিনের আত্মা নিয়ে নেয় এবং এখানে জ্যাক ম্যাডেলিনের আত্মাকে উৎসর্গ করে দেয়। এর জন্যই ম্যাডেলিনের ক্যান্সার হয় এবং সে মারা যায়।
তো যাই হোক, সেখানে তার ওয়াইফ ম্যাডেলিনকে দেখতে পায় অসুস্থ অবস্থায়। সেখানে ম্যাডেলিন তাকে মেরে ফেলার জন্য বলছিল। তখন জ্যাক পাশে থাকা ছুরিটি নিয়ে ম্যাডেলিনকে হত্যা করে, কিন্তু পরের মুহূর্তেই দেখা যায় সেটি ম্যাডেলিন ছিল না, সেটি ছিল লিলি। যেমন এখানে জ্যাককে ভিশন দেখিয়েছে, যার জন্য জ্যাক বুঝতেই পারেনি এটি লিলি। তখনই পুলিশের গাড়ির সাউন্ড শোনা যায় এবং মুভি এখানেই শেষ হয়। এখানে মূলত জ্যাক তার ফেম পাওয়ার জন্য এবং তার শোটিকে নাম্বার 1 পজিশনে নিয়ে আসার জন্য ডেমনের সাথে একটি ডিল করেছিল, এবং ডেমন এখানে তাকে বোকা বানিয়েছে। তাকে ফেম তো দিয়েছে, কিন্তু সেটি কিছুক্ষণের জন্য।